আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে আলুর দম কীভাবে তৈরি করা হয়। যদিও আলুর দম সবাই তৈরি করতে জানেন, তারপরেও আমি দেখেছি আমি যেভাবে আলুর দম তৈরি করি, যতজনের সাথে আমি আলুর দমের বিষয়ে কথা বলেছি, কেউই আসলে এভাবে তৈরি করে না। তো কথা বলতে বলতে আপনাদের সাথে দেখাবো আজকে আমরা কিভাবে আলুর দমটি তৈরি করি। তাই প্রথমে আমি কিছু আলু নিয়ে নিলাম, সেগুলোকে একটি পিলারের সাহায্যে সেগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় ৮-১০টা আলু নিয়েছি। যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে আমি চিন্তা করলাম যে সকালে পরোটার সাথে আমরা আলুর দম দিয়ে খাবো। অর্থাৎ সকালে যে রুটি বানাবো আমরা, সেই রুটির সাথে আলুর দম খাবো। তাই আমি সকাল সকাল একেবারে ভোরেই যাবতীয় অন্যান্য কাজ সেরে আমি কিছু আলু নিয়েছি। সেই আলুগুলোকে আমি এখন একটি পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলে হচ্ছে গ্লোবাল ফুড ডিসকভার, আর ফেসবুক পেজ হচ্ছে ওয়াজি ইটিং ASMR। তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সবাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা যেহেতু নতুন মানুষ, আমরা ফেসবুকে এবং ইউটিউবে নতুন না হলেও আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবটি গ্রো করতেছে না। আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের হয়তো একটু গ্রো করবে, এই আশায় আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। বাংলাদেশের সহ সারা বিশ্বের বিভিন্ন মানুষ হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে ফেসবুক এবং ইউটিউব থেকে। আপনাদের একটু সহযোগিতা যদি আমরাও কিছু আর্ন করতে পারি, তাহলে আপনাদের তো কোনো ক্ষতি হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন। তো কথা বলতে বলতে আমাদের আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এই খোসাগুলো একটি বোলের মধ্যে তুলে সেগুলোকে আমাদের যে ঘরের সামনে বিভিন্ন তরকারি ফলের গাছ রয়েছে, এই গাছের গোড়াগুলো দিয়ে দেই। শুধু আলুর খোসাই দেই না, যত ধরনের তরকারির খোসা আছে সবগুলো তরকারির বা ওয়েস্টেজ, বা যেটাকে আমরা বলি আর কি অবশিষ্ট, এই জিনিসগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দেই, বিশেষ করে তরকারির ক্ষেত্রে। আর আলুর দমের ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে আমি বড় বড় করে পিস দিতেছি। আলুর দম স্বাভাবিকভাবেই আমরা বড় বড় করে পিস দিয়ে থাকি, শুধু আমরা না, সবাই দেয়। আপনাদের হয়তো অনেকের খেয়াল থাকতে পারবে, 90-এর দশকে যারা আছেন, একসময় ঈদ অথবা যে কোনো ওয়াজ, এরকম অনুষ্ঠানে আলুর দম বিক্রি করা হতো, এবং এই আলুর দমগুলো আমরা খেতাম খেজুরের কাঁটা অথবা বাইসাইকেলের যে শিক রয়েছে সেই শিক দিয়ে। হয়তো আপনাদের মনে থাকতে পারে, যারা 90-এর দশকের এই আলুর দম ক্রয় করে খেয়েছেন, তারা হয়তো বলতে পারবেন। সেই সময়ে এগুলো অনেক মজাদার ছিল। যেহেতু আমরা ছোট ছিলাম, ঈদের সময় আসলে মজা করে খেতাম, বা ওয়াজের সময় মজা করে খেতাম। আমাদের চাঁদপুর এলাকায় আমার মনে আছে, প্রতিটা ওয়াজে, এখনও বিভিন্ন ওয়াজে আলুর দম বিক্রি করা হয়। তো যাই হোক, আলু আমার সাইজ করা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে আমি বললাম যে আমার ভিন্নতা, আমি যে আলুর দম তৈরি করি, এটার ভিন্নতা আসলে এখানেই। অনেকেই আলু সিদ্ধ করে তারপরে লবণ, মরিচ, হলুদ সহ যাবতীয় মশলা দেয়, যেটাকে ফোড়ন বলে। কিন্তু আমার ক্ষেত্রে আমরা কি করি, আমরা আলুটাকে কেটে ধোয়ার পর লবণ, মরিচের গুঁড়া, এই যে এখন দিচ্ছি মরিচের গুঁড়া, একটু আগে লবণ দিয়েছিলাম, এখন দিচ্ছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, দিলাম মরিচের গুঁড়া। এবার এবার দিব হলুদের গুঁড়া। বন্ধুরা, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি। আর হলুদের গুঁড়াটা আসলে খুব বেশি দেওয়া যায় না, হলুদের একটা পরিমাপটা ঠিক রাখতে হয়। আর এই মুহূর্তে আমি দিব
ব্লেন্ড করা আদা এবং রসুন বাটা, আদা এবং রসুন আর কি, এগুলো আমাদের ব্লেন্ডারে ব্লেন্ডিং করা হয়েছে, সেগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে কিছু কাঁচামরিচ, এই যে পাক না একদম গাছের, আমার ওই যেখানে গাছ, যেই গাছের গোড়াতে ইয়ে দিয়েছিলাম, আলুর খোসা দিয়েছিলাম, সেখান থেকে সেই গাছের গোড়ায় আমাদের মরিচ ধরেছিল, সেখান থেকে মরিচ এনেছি। এই যে এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব, একদম ভালোভাবে মেখে নিচ্ছি। তো এতক্ষণ হাতে মেখে তারপরে এখন আমি কি করলাম, আমি এগুলোকে এই যে দেখুন এইভাবে একেবারে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে খুব ভালোভাবে মিশিয়ে মিক্স হয়। এবার দিয়ে দিয়েছি পানি, পানি দেওয়ার পর এখন আমি মাটির চুলায় এই আমার আলুর দমগুলো আমি আজকে রান্না করব। আমার অন্যান্য ভিডিও আপনারা দেখেছেন আমি গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আজকে আমরা মাটির চুলায় রান্না করব। তবে মাটির চুলায় রান্নার একটা উপকারিতা আপনাদেরকে বলি। আপনারা অনেকেই জানেন যে সরিষার তেল ঘানিতেও তৈরি করা হয়, আবার মেশিনেও তৈরি করা হয়। তো দেখবেন অনেকেই ঘানির তেলটাকে খুব বেশি পছন্দ করে, মূল্যায়ন করে। এর কারণ হলো ঘানি যে ঘানি আর মেশিনে যেই স্পিডে, যে ফোর্স দিয়ে এই সরষেটাকে ভাঙায়, সেখানে মেশিন এত হিট হয় যে তার তেলের গুণগত মান নষ্ট হয়ে যায় একের ওভার হিটে। অন্যদিকে ঘানিতে যেভাবে তেল মাড়াই করা হয়, তেল তৈরি করা হয়, এটা এমনভাবে এমন স্লো মোশনে তৈরি করা হয় যে ওভারহিট না হওয়ার সম্ভাবনা থাকে না, ওভারহিট হয় না, যার কারণে তেলের গুণগত মানটা থাকে, ঠিক থাকে। তো একইভাবে আপনার যে গ্যাসের চুলায় রান্না করা, গ্যাসের বিশেষ করে এই আমাদের এলপি গ্যাসটার চুলার হিট আমি লক্ষ্য করেছি সাধারণত অন্যান্য গ্যাসের, যেটা লাইনের গ্যাসের তুলনায় একটু হিট বেশি থাকে। যাই হোক, এই গ্যাসের চুলা দিয়ে যদি আপনি রান্না করেন, এর রান্নার স্বাদ একরকম থাকে। অন্যদিকে মাটির চুলায় যদি আপনি রান্না করেন, এর স্বাদটা আরও বেশি থাকে এবং গুণগত মান ভালো থাকে। তো যাই হোক, শহরে যারা আছেন তারা তো কোনোভাবেই মাটির চুলায় রান্না করা সম্ভব না। যারা গ্রামে আছে হয়তো মাটির চুলায় রান্না করে, যদিও গ্রামের নারীরা এখন এই মাটির চুলাটাতে রান্না করা একটা বিরক্ত মনে করতেছে। তবে সর্বদিক থেকে চিন্তা করলে দেখা যায় যে মাটির চুলায় রান্নাটা স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু হয় বেশি। যাই হোক, আমাদের আলুটা যেভাবে বসিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা সিদ্ধ আলুটাকে উঠিয়ে নিলাম, নেওয়ার পর একটি কড়াইয়ের মধ্যে এখানে আমি তেল এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমরা সেটাকে ফোড়ন দিব, আলুটাকে ফোড়ন দিব। তো আমরা এখন যেহেতু পেঁয়াজের কালার ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। এর সাথে যেহেতু আমরা সকল মশলা আগেই দিয়ে দিয়েছি, তাই আর আমাদের এখানে তেলের সাথে অন্যান্য আদার্স মশলা দেওয়ার প্রয়োজন হয় না। যদি আপনি দিতে চান লবঙ্গ, এলাচ এগুলো দিতে পারেন। তারপরও রান্নার শেষে আমি চিন্তা করলাম যে এই জিনিসটা দিলে একটু ঘ্রাণটা ভালো লাগবে, তাই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই জিরাটাকে আমরা ভেজে আগে গুঁড়া করে রেখেছিলাম, অন্যান্য তরকারির মধ্যে আমরা সবসময় দিই, তাই এখানেও দিয়ে দিলাম। তো অলমোস্ট আমাদের রান্না ঘনিয়ে এসেছে, শেষ পর্যায়ে এসেছে। দেখুন আমাদের রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন টেস্ট করব যে আসলে কেমন হয়েছে। আমি আসলে এইভাবেই নিলাম, একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি আর একটি ছুরি দিয়ে খাচ্ছি চামচের বদলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, স্বাদ হয়েছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, ফেসবুক পেজটাকে সাপোর্ট